কুণাল ঘোষের মতন মানে দুমুখ বা তিনমুখ মুখপাত্র এবং কড়া করে লিপস্টিক লাগিয়ে শশী পাঁজা, এরা সব হঠাৎ এসে এখানে বসলেন কেন, বসে কি পেলেন, আমার পুরো ব্যাপারটাই বোধগম্য হলো না। মমতার ব্যাপারটা আরও আশ্চর্য, কারণ মমতা 4 ঘন্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে গিয়ে কাটিয়ে এসছেন। কি পেলেন, কিসের জন্য কাটিয়ে এলেন, কি দেখলেন সেখানে স্ট্রং রুমে? 4 ঘন্টা বসে বসে কি ভাবনা চিন্তা করলেন যে এবার কি করবেন? দাবি তো নিশ্চয়ই করতে পারেন, তিনি দাবি করেছেন তিনি 300 আসনও পেয়ে যেতে পারেন। না, 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেওয়া কিছু কঠিন কাজ নয়, কারণ পশ্চিমবঙ্গে এত বেকার লোক আছে। উনি যদি বলেন যে কারচুপি হতে পারে, তাহলে কি ধরনের কারচুপি হতে পারে সেটা বললে পরে সাধারণভাবে মানুষের উপকার হবে। এখন ব্যাপার হচ্ছে যে সেটা উনি বলবেন না, উল্টে শুধু একটা কথা খুব বলছেন, আমার কাছে স্পেসিফিক খবর আছে। এক্সিস্ট পোল, উনি এক্সিট পোলকে এক্সিস্ট পোল বলেন। আমি মমতাকে খুব কাছ থেকে দেখেছি। মমতা যে ওর নিজের দলের লোকেদের প্রতি কী রকম সব বিশেষণ প্রয়োগ করেন এবং তাদের কে কীভাবে ব্যবহার করেন সেটা দেখলে চমৎকৃত হয়ে যেতে হয়। কল্যাণ ব্যানার্জি যে সেই বছরের দামড়া হাতির মতন একটা উকিল, গরুচুরির উকিল, সে কখনো 11-12 বছরের যে বাচ্চা মেয়েরা খেলে চুকিতকিত, সেই চুকিতকিত বলে তাতে আবার করেছে, তার ভিডিও করিয়েছে সে চুকিতকিত। সেই কল্যাণ ব্যানার্জি আবার প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে যা মাথায় আছে তাই গালাগালি দিচ্ছে। এগুলো বাস্তবে ফ্রাস্ট্রেশনের প্রকাশ। শুভেন্দুই একমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার। ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, ফলাফলের অপেক্ষা আমরা গোটা বঙ্গবাসী করছি, কিন্তু এরই মাঝখানে স্ট্রং রুম নিয়ে স্ট্রং সংঘাত চলছে গোটা বঙ্গ জুড়ে। কলকাতার একাধিক এলাকায় দেখা গেল যে রাতের পর রাত তৃণমূলের নেতৃত্ব তারা অভিযোগ তুলেছেন স্ট্রং রুম ম্যানিপুলেট করা হচ্ছে। সেরকমই কিন্তু একাধিক ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। পথে বসেছেন শশী পাঁজা থেকে শুরু করে কুণাল ঘোষ প্রত্যেকে, কিন্তু তাদের অভিযোগ, তাদের দাবি নস্যাৎ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং একই সঙ্গে নির্বাচন কমিশন। সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনায় আজকে পাশে পেয়ে গিয়েছি আরও একবার বরেণ্যশ্রী মাননীয় তথাগত রায় মহাশয়কে। স্যার, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথম প্রশ্ন এইটা দিয়েই শুরু করছি স্যার, যে এই যে স্ট্রং রুম নিয়ে স্ট্রং সংঘাত, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? স্ট্রং রুম কি এভাবে ম্যানিপুলেট করা যায়? স্ট্রং রুম পাহারা দিতে দলের তরফ থেকে কিছু লোক থাকবে, এটা স্বাভাবিক, এবং তারা সাধারণত দলের বিশ্বস্ত কর্মী হবে, একটা বিশেষ স্তরের লোক থাকবে যারা এই ব্যাপারগুলো বোঝে, এরকম লোকের থাকাও স্বাভাবিক। কিন্তু সেখানে কুণাল ঘোষের মতন মানে দুমুখ বা তিনমুখ মুখপাত্র এবং কড়া করে লিপস্টিক লাগিয়ে শশী পাঁজা, এরা সব হঠাৎ এসে এখানে বসলেন কেন, বসে কি পেলেন, আমার পুরো ব্যাপারটাই বোধগম্য হলো না। স্ট্রং রুমের মধ্যে যে পোস্টাল ব্যালটগুলো আসে, সেই পোস্টাল ব্যালটগুলো একটা সাজানো গোছানোর ব্যাপার আছে। এরা তো কখনো বলতে পারেননি যে শশী পাঁজা বা কুণাল ঘোষ, এরা তো বলতে পারেননি কখনো যে স্ট্রং রুমে এমন একটা কিছু দেখেছেন ওরা যেটা থেকে সিদ্ধান্ত করা যায় যে স্ট্রং রুমের এই বাক্সগুলো নিয়ে কিছু একটা অনৈতিক কাজ হচ্ছে। ওরা খালি বলেছেন আমরা কিছু মানুষের যাতায়াত দেখেছি, ওখানে চলাফেরা দেখেছি। চলাফেরা তো থাকবেই, এবং সেই চলাফেরা যাতে ওরা দেখতে পান সেই জন্যই ওরা ওখানে মোতায়েন আছেন, নিজেদের মোতায়েন করেছেন, এবং এর তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সেখানে বসতে মানে কোনো প্রতিনিধি পাঠাবার কথা বলাও হয়েছে। তাহলে এই যে হইচইটা করলেন, করে কি লাভ হলো? শুধু শুধু বৃষ্টি ভেজা হলো, জ্বর আসতে পারে, সব কী দরকার ছিল? হ্যাঁ, একেবারেই বেকার। আর মমতার ব্যাপারটা আরও আশ্চর্য, কারণ মমতা 4 ঘন্টা
সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে গিয়ে কাটিয়ে এসছেন, কি পেলেন? কিসের জন্য কাটিয়ে এলেন? কি দেখলেন সেখানে স্ট্রং রুমে? 4 ঘন্টা বসে বসে কি ভাবনা চিন্তা করলেন যে এবার কি করবেন? একটা চিন্তা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে মমতা জানেন যে তিনি হেরে যাবেন, এবার তিনি গদিচ্যুত হবেন। সেই গদিচ্যুত হবার জন্য কোনো একটা অজুহাত বানাচ্ছেন। সেইটা তো স্ট্রং রুমে গিয়ে সেরকম একটা কিছু অজুহাত বানাবার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমরা টের পাইনি। মমতা আমাদের চাইতে অনেক বুদ্ধিমতী বেশি, কিন্তু কি হয়েছে আমরা বুঝতে পারছি না এখনো। স্যার, দেখা গেল যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন চাণক্য থেকে শুরু করে বিভিন্ন যে সংস্থা করে থাকে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিজেপিকে অনেকাংশে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এগিয়ে রাখা হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল 1-2 সমীক্ষায় আবার তৃণমূলকেও কিছুটা এগিয়ে রাখা হয়েছে। তো আপনার এত দিনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ চোখ কি বলছে এবারে বাংলাতে পরিবর্তন কতটা অবশ্যম্ভাবী? না, বুথ ফেরত সমীক্ষা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, খালি একটা ট্রেন্ড দেখতে পাওয়া যায়। এখন বুথ ফেরত সমীক্ষা তো একাধিক সংস্থা করে, তার মধ্যে কারুর বিশ্বাসযোগ্যতা কম, কারুর বিশ্বাসযোগ্যতা বেশি, এরকম আছে। তার মধ্যে যে মানে এরকম ধরনের জিনিসের মধ্যে যদি সংখ্যা তত্ত্বের দিক থেকে বিচার করা যায়, যে একটা মাঝারি রকম জায়গা একটা পাওয়া যায়, ট্রেন্ড পাওয়া যায়। সেই ট্রেন্ড থেকে যারা খুব দূরে চলে যায় তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। আমরা এবার দেখেছি জনমত বলে একটি সংস্থা, তারা বুথ ফেরত সমীক্ষা করেছে এবং সেখানে বিজেপিকে মাত্র 65টি আসন দিয়েছে। আগে বিজেপির যা আসন ছিল তার চেয়েও কম। আর আজ টুডেস চাণক্য, তারা 192টি আসন দিয়েছে। দুটোই এক্সট্রিম বাউন্ডের মধ্যে পড়ে। এখন সেখানে কোনটার কত বিশ্বাসযোগ্যতা সেটা সম্বন্ধে আমার একটা মত আছে, কিন্তু সেই মতটা আমি এখন প্রকাশ করব না। সেটা প্রত্যেকেই নিজের নিজের মতন করে ভেবে নিতে পারেন যে অন্য এর আগে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে এইসব সংস্থা কত ভোটের ভবিষ্যৎবাণী, কত আসনের ভবিষ্যৎবাণী করেছিল আর তার কতটা ফলেছে, সেটাকে মিলিয়ে নিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলছেন যে টাকা দিয়ে সংবাদ মাধ্যমকে কিনে নিয়েছে বিজেপি এবং টাকা দিয়ে এই ধরনের বুথ ফেরত সমীক্ষা সংবাদ মাধ্যমে দেখার জন্য বাধ্য করা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধরনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে, এবং তিনি দাবি করেন চতুর্থবারের জন্য তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আবার পুনরায় ক্ষমতায় ফিরছেন। দাবি তো নিশ্চয়ই করতে পারেন। তিনি দাবি করেছেন তিনি 300 আসনও পেয়ে যেতে পারেন। 200-300 আসন পাওয়া যায়, সেটা উনিই বলতে পারবেন ভালো, আমি তো আমার বুদ্ধিতে আসছে না। কিন্তু বাকি যে কথাগুলো বলেছেন সেগুলোর মধ্যে কিছু হাস্যকর কথা আছে। টাকা দিয়ে সংবাদ মাধ্যমকে প্রভাবিত করা নানা রকম মেথড আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি সংবাদপত্রের মালিককে ডাকলেন বা সংবাদপত্রের কিছু রিপোর্টারকে ডাকলেন, তাদের ডেকে কিছু টাকা হাতে, ক্যাশ টাকা হাতে ধরিয়ে দিলেন, ধরিয়ে দিয়ে বললেন তুমি এটা লিখো ভাই, আমার সপক্ষে লিখো, এটা ছেপে দিও। তারপরে হয়তো সম্পাদককেও কিছু টাকা দিলেন, এরকম হয়েছে। আর যেটা বেশি চালু সেটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে কোনো সংবাদপত্রকে বা সংবাদ মাধ্যমকে সুবিধে দেওয়া। খুব যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সরকার আছে এবং সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা তার আছে, সরকারে কাটা জনসাধারণের টাকা খরচ করে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা তার আছে, সেই বিজ্ঞাপনগুলো বিলিয়ে তিনি স্বাভাবিকভাবেই এক একটা সংস্থার আনুগত্য কিনতে পারেন। এর মধ্যে তো কোনো গণ্ডগোল নেই।
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন সামনে 4 তারিখেই ভোট গণনা। ইভিএম নাকি গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই অন্য রকমভাবে ইভিএম বদলে দেওয়া হতে পারে, এমনকি ইভিএমের মধ্যে বিভিন্ন রকমের কারচুপি করা হতে পারে। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দরকার পড়লে 1 সেকেন্ডে 10,000 লোক আমি দাঁড় করিয়ে দেব, কিন্তু ইভিএম গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বা গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখানে কোনো রকমের কারচুপি আমি বরদাস্ত করব না। না, 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেওয়া কিছু কঠিন কাজ নয়, কারণ পশ্চিমবঙ্গে এত বেকার লোক আছে যে তাদের সামান্য কিছু টাকা দিলে পরেই তারা দাঁড়িয়ে যাবে। তাদের একটা পাউরুটি খেতে দিলেই বা একটা হাতে পাউরুটি ধরিয়ে দিলেই বহু লোক দাঁড়িয়ে যাবে। তাছাড়া তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই আছেই, সেই দুধেল গাইরা তো বললেই দাঁড়িয়ে যাবে, কিন্তু তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হবে না। উনি ইভিএমের যে সম্বন্ধে যে কথাগুলো বলছেন, যে ইভিএম বদলে দেওয়া যেতে পারে, ইভিএমে কারচুপি করা যেতে পারে, সেটা কী ধরনের কারচুপি একটু খোলসা করে বলুন না, তাহলে আমরা উপকৃত হই। আমরাও কোনো সুস্থ মস্তিষ্ক লোকই চায় না যে ইভিএমে কারচুপি হোক। তো উনি যদি বলেন যে কারচুপি হতে পারে, তাহলে কী ধরনের কারচুপি হতে পারে সেটা বললে পরে সাধারণভাবে মানুষের উপকার হবে। এখন ব্যাপার হচ্ছে যে সেটা উনি বলবেন না, উল্টে শুধু একটা কথা আজকাল খুব বলছেন। আমার কাছে স্পেসিফিক খবর আছে। এক্সিস্ট পোল, উনি এক্সিট পোলকে এক্সিস্ট পোল বলেন, যাই হোক, এক্সিস্ট পোলে যেটা পাওয়া গেছে সেগুলো সমস্ত তৃণমূলের কর্মীদের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য পাওয়া গেছে। তো যেভাবে উনি বিভিন্ন সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের আনুগত্য কিনেছেন, সেভাবে উনিই বা চেষ্টা করলেন না কেন এক্সিট পোলকে, যারা যেসব সংস্থা এক্সিট পোল করাচ্ছে তাদের আনুগত্য কিনতে? হয়তো দু একজনকে করেছেন, হয়তো কারুকে করতে পারেননি। যে কোনো কারণেই হোক, এগুলো হাস্যকর কথা, এবং এতে বিশ্বাস করার কোনো সুস্থ মস্তিষ্ক লোকের এতে বিশ্বাস করার কোনো কারণ নেই। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা করেছেন, বিভিন্ন রকমের এমন মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে যেগুলো হয়তো আমাদের শ্রুতিমধুর হয়নি। তো এবারে সরাসরি কেন্দ্র বাহিনীকে তিনি বিজেপির গুন্ডা বলে আখ্যায়িত করলেন। কি বলতে চান স্যার এই বিষয়ে, যে একজন মুখ্যমন্ত্রী বা একজন মানে পলিটিক্যালি একজন বরিষ্ঠ একজন মহিলা, তিনি কখনো দেশের কেন্দ্র বাহিনীকে গুন্ডা বলে আখ্যায়িত করতে পারেন? এ বিষয়ে কিছু বলতে না পারলেই ভালো হতো, কিন্তু প্রশ্ন যখন করেছো কিছু বলতে হবে। মমতার শিক্ষা দীক্ষা, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি এমন পর্যায়ে যে কোনো নোংরা কথা ওর মুখে বাঁধে না। আমি তো মমতাকে খুব কাছ থেকে দেখেছি। 1999 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিজেপির সঙ্গে মমতার জোট ছিল, এবং সেই সময় 2002 থেকে 2006 সাল পর্যন্ত আমি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলাম। সেই সময় আমি মমতাকে খুব কাছ থেকে দেখেছি। মমতা যে ওর নিজের দলের লোকেদের প্রতি কী রকম সব বিশেষণ প্রয়োগ করেন এবং তাদের কে কীভাবে ব্যবহার করেন, সেটা দেখলে চমৎকৃত হয়ে যেতে হয় আর কি। কোনো মানে রবীন্দ্রনাথের পুরাতন নৃত্য কবিতায় যেরকম আছে, বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন উতরে, এরকম তো আজকাল কেউ কাজের লোককে করতে পারে না, কিন্তু আজকে যদি কেউ করতে যায় বা যদি কেউ মুখ্যমন্ত্রীর আসনে বসে তাহলে সে করতে পারে, এবং উনি এরকমই করেন। উনি কি বলবো, আর আমার যে কটা মনে পড়ছে সেটা বলছি, যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আনবো। তারপরে একবার বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে আমাদের বাম্বু দিচ্ছে। এইটা উনি অঙ্গভঙ্গি সহকারে বলেছিলেন। বাম্বু কিভাবে দেয় এটা হাত দিয়ে দেখিয়ে বলেছিলেন যে এরকমভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে। আজকের এই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দিনে এগুলো লুকোবার কোনো উপায় নেই,
অতএব এগুলো সবই রেকর্ডে আছে, সবই পুরনো ভিডিওতে আছে, গেলেই দেখা যাবে আর কি। তারপরে ইদানিংকার মধ্যে কিছু অত্যন্ত অশ্লীল শব্দ ব্যবহার করেছেন, সেগুলো মুখ ফসকে বেরিয়ে পড়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা যে এই কথাগুলো বলে ওর যারা স্বাভাবিক ভোটার, এই কথাগুলো ব্যবহার করে উনি সেই স্বাভাবিক ভোটারদের অনেক কাছে পৌঁছে গেছেন। যারা ভদ্র, যারা শিক্ষিত, যাদের একটা কৃষ্টি সংস্কৃতি ইত্যাদি আছে, তাদের নিয়ে ওর কোনো চিন্তা নেই। ওর চিন্তা হচ্ছে যে সমস্ত লোককে ওই সব কি দুধেল গাই যারা আছে তারা, তারপরে অভিষেক যাদের 2 টাকা 10 টাকা দিয়ে কিনে রেখেছে ডিজিটাল কি যোদ্ধা, তারা, এদের ভাষাটা ওর কাছে খুব স্বাভাবিকভাবে আসে, এবং যখন উত্তেজিত হয়ে যান তখন এই ভাষাটা উনি মাঝে মাঝে মুখ ফসকে বলে ফেলেন। তো এগুলো বলবেন, এর মধ্যে তো কিছু করার নেই, এটা মানুষের আদালতে ছেড়ে দিতে হবে। একই সঙ্গে আমরা এটাও দেখলাম স্যার যে শুধুমাত্র যে দলনেত্রী তিনি এরকম ধরনের ভাষা চয়ন করছেন তাই নয়, ডেরেক ওব্রায়ান সরাসরি নরেন্দ্র মোদীকে, যিনি প্রধানমন্ত্রী দেশের, তাকে এমন টিউনে নরেন্দ্র মানে এইরকম নাম ধরে ডাকলেন এবং তাকে রীতিমতো থ্রেট দিলেন। তো এই বিষয়ে আপনি কি এইটাই স্যার বলবেন যে বর্তমানে এই তৃণমূলের যারা নেতৃত্ব আছেন তাদের সংস্কৃতি একদম তলানিতে গিয়ে ঠেকেছে? তলানিতে তো ঠেকেইছে, কিন্তু সেটা কারণ নয়। তৃণমূল দলটা সম্বন্ধে একটা কথা বোঝা দরকার, যে তৃণমূল একটা সেই অর্থে দল নয়। তৃণমূল হচ্ছে একটা মানুষের এক্সটেনশন। মানুষটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির সম্প্রসারণ হচ্ছে তৃণমূল। অতএব মমতা ব্যানার্জি না থাকলে তৃণমূলের অস্তিত্ব নেই। তো এখন সেই জন্য তৃণমূলের যে কোনো কার্যকর্তার সাধারণ যে কোনো সময় লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি খুশি হলেন কিনা সেটা দেখা আর কি। তো একটা সিনেমা ছিল মিস্টার ইন্ডিয়া বলে, তাতে ছিল একটা কাজ করলে বলতো মোগাম্বো খুশুয়া, তো ওই মোগাম্বো খুশুয়া কি না এইটাই দেখা আর কি। তো ডেরেক ওব্রায়ানকে আমি খুব ভালো চিনি, ওর বাবাকেও খুব ভালো চিনতাম। নীল ওব্রায়ান খুব বিদ্বান লোক ছিলেন। ডেরেক ওব্রায়ান তার জামা পরে কুইজ মাস্টার সেজে নানা রকম ইয়ে করছে। ডেরেক ওব্রায়ান এই কথাগুলো বলেছে শুধু মমতার মুখের হাসি দেখবার জন্য। এই কথাটা বললে যদি মমতা ওকে কোনোভাবে একটা সুবিধা দেন, এই কথাটা বললে যদি পরের বারও মমতা ওকে টিকিট দেন, বা এই কথাটা বললে যদি মমতা ওকে কাছে ডেকে বলেন, তাহলে সেই কাছে ডেকে বলা ছবি দেখিয়ে ডেরেক ওব্রায়ান এখান থেকে ওখান থেকে টাকা পয়সা খিঁচতে পারে। এইসব একটা কিছু ধান্দা আছে আর কি। তবে স্যার আপনি মুখে হাসি ফোটানোর কথা বলছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত কিছুদিন ধরে চোখ মুখের যা অবস্থা, তার শরীর শীর্ণকায় হয়ে গিয়েছে এবং বলাই যায় তিনি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছেন। তো তিনি কি মনে মনে তার হারটাকে কি অ্যাকসেপ্ট করে নিয়েছেন? দেখো, এটা বলতে পারবো না, আমি তো মনস্তত্ত্ববিদ নই, কিন্তু যতদূর আমি বুঝতে পারছি মমতা খুব প্যাঁচে পড়েছেন, এবং প্যাঁচে যে পড়েছেন সেটা বুঝেছেন। এখন উনি মমতার মুখে গত 2-3 সপ্তাহ ধরে কখনো মুখে হাসি দেখেছো? এটা কাষ্ঠ হাসি আসে, সেটা তো হাসি নয়, একটা স্বাভাবিক হাসি মানুষের, যেরকম সময় সময় আমরা সবাই হাসি, সেরকম কখনো দেখেছো? সেরকম না আর কি। আর ডেরেক ওব্রায়ান বা মমতা যে বিভিন্ন কেন্দ্রীয় নেতা বা কল্যাণ ব্যানার্জি যে সেই বছরের দামড়া হাতির মতন একটা উকিল, গরুচুরির উকিল, সে কখনো 11-12 বছরের যে বাচ্চা মেয়েরা খেলে চুকিতকিত, সেই চুকিতকিত বলে তাতে আবার করেছে, তার ভিডিও করিয়েছে সে চুকিতকিত। সেই কল্যাণ ব্যানার্জি আবার প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে যা মাথায় আছে তাই গালাগালি দিচ্ছে। এগুলো বাস্তবে ফ্রাস্ট্রেশনের প্রকাশ। স্যার শেষ দুটি প্রশ্ন থাকছে। ভবানীপুর কেন্দ্র অত্যন্ত হাই ভোল্টেজ একটি কেন্দ্র,
এবারে ভবানীপুর কেন্দ্র থেকে একদম পুরোপুরি রেকর্ড ব্রেক হবে? শুভেন্দু অধিকারী কি পরবর্তী মুখ্যমন্ত্রিত্বের দিকে এগোতে আপনি কি এগিয়ে রাখবেন? আপনার কি মনে হয় এটি? এবং সর্বশেষে যারা বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থক যারা আছেন তাদের কি বার্তা দিতে চান? প্রথম কথা হচ্ছে যে আমার সংবাদ মাধ্যমে আমাকে যারা ফলো করে তারা জানে যে আমি অনেক দিন ধরেই করছি যে শুভেন্দুই একমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার অধিকারী। এখন বিজেপির একটা নীতি আছে কেন্দ্রীয় স্তরে যে তারা কখনো মুখ্যমন্ত্রী কে হবে সেটা আগে থেকে বলে না। বিজেপি বলেনি, সেটা বিজেপির কেন্দ্রীয় নীতি, আমার সে সম্বন্ধে কিছু বলবার নেই। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে শুভেন্দুই সবচেয়ে যোগ্যতম লোক। সব দিক বিচার করলে শুভেন্দুই সবচেয়ে যোগ্যতম লোক। আর বিজেপির যে এরা আছে, কার্যকর্তারা আছে একবারে নিচের তলা পর্যন্ত, তাদের আমি একটা কথা বলবো, যদি বিজেপি ক্ষমতা আসে, যেরকম আমরা আশা করছি আসবে, তখন কিন্তু আপনারা তৃণমূলের মতো আচরণ করবেন না। আপনারা সংযত আচরণ করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, এবং আমি এই আশা রাখবো যে সরকার আইনানুগ পন্থায় যে তৃণমূলের যত আছে, চোর বদমাইশ গুন্ডা শয়তান লোফার যত আছে, তাদেরকে যথাযথ ব্যবস্থা করবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের এপিসোড দেখার জন্য। 4 তারিখের জন্য সকলের প্রতীক্ষা রয়েছে, কিন্তু তার জন্য অবশ্যই চোখ রাখুন ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। নমস্কার, ধন্যবাদ।